আমাকে কি দেখা এবং শোনা যাচ্ছে? যদি যাচ্ছে একটা অন্তত কমেন্ট করুন। যদি আমি লাইভে এসে থাকি, আমাকে যদি দেখা যাচ্ছে তাহলে একটা কমেন্ট করুন, বা আমাকে যদি ঠিকঠাক শোনা যায় একটা কমেন্ট করুন। আজকে রবিবারের দুপুরবেলা অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান। পিকনিকে যাবেন, আজকে সানডে আর বেশ ঠান্ডা, সেটাই স্বাভাবিক। তবু আমি আমার কাজটি করবার জন্য চলে এসেছি। আজকে ৪৮তম পর্বে পৌঁছে গিয়েছে অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠানটি, এবং তোমাদের ভালোবাসায় আন্তরিকতায় দেখতে দেখতে ৪৮তম পর্ব। তোমরা যদি বন্ধুরা এসে থাকো, না আসলেও আমি শুরু করে দিচ্ছি লাইভটা, কারণ আমাকে তো করতেই হবে। আমি যেহেতু কথা দিয়েছি তোমাদের সবাইকে, পরবর্তীকালে তোমরা যারা দেখবে তোমরা তখন কমেন্ট করতে পারবে। এখন যারা আসনি আমার লাইভে, আমি লাইভটা করি, পরে না হয় দেখা যাবে, ঠিক আছে? তোমরা কি বলো? কেউ কি এসেছো? আর একটু ওয়েট করে যাই, যদি কেউ আসো তাহলে ভালো। নোটিফিকেশন তো সবার কাছে পৌঁছয় না। আর শীতের দুপুরবেলা স্বাভাবিকভাবেই অনেকে পিকনিকে ব্যস্ত, অনেকে প্রোগ্রামে গেছেন। হলদিয়া কবিতা উৎসব হচ্ছে, জমজমাট চারিদিকে, প্রচুর খেলাধুলো। রবিবার ৩টের সময় মাটনের ঝোল দিয়ে ভাত খাওয়াটাই স্বাভাবিক, এটা আমি জানি। সানডের দিন, আবার শীতের দুপুরবেলা। কিন্তু আমি আমার কাজ করবার জন্য ঠিক সময় বের করে চলে এসেছি। আমার কি করব, তোমাদের জন্য আসি। অসময় আড্ডার সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান দেখতে দেখতে ৪৮তম পর্বে পৌঁছে গেছে। আর মাত্র ২টি পর্ব বাকি আছে, ৪৯ এবং ৫০। ৫০তম পর্বে আমি আমার কবিতার ডালে নিয়ে আসবো সুবোধ সরকারের, এবং সেটি আমার লাইভের শেষ পর্যায়ে হবে, শেষ পর্ব হবে ৫০তম পর্ব। তারপর কোনো না কোনো সময়, কোনো না কোনো দিনে হয়তো তোমাদের সঙ্গে দেখা হতে পারে। এতদিন যারা আমার সঙ্গে ছিলেন, অনেক নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু পেয়ে গিয়েছিলাম। এখন বুঝতে পারছি কটা দিন, যেমন সেদিন একজন কবির সঙ্গে কথা হলো ফোনে। উনি বললেন যে যেখানে গেছেন আর কি, একটা অনুষ্ঠানেই গেছেন, বললো হাজার হাজার দর্শক। স্বাভাবিকভাবেই এখন তো ওখানেই ভিড় হবে। শীতের দুপুর বা শীতের সন্ধে, নানান উৎসব এবং মেলা তো রয়েইছে। আমি একটুখানি অন্যরকম যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের কাছে এসে যাচ্ছি। কিভাবে যেন লাইভটা শেয়ার করে, ওটা আমি পারি না। তাহলে লাইভটা শেয়ার করলে কি হয়, অন্যান্য জায়গায় পৌঁছয় লাইভটা, কিছুই বুঝতে পারি না। তারপর মাঝে মাঝে আবার স্লো কানেকশনও দেখায়। সবটা নিয়েই আর কি, খুব অসুবিধে। একটা লাইভের মধ্যে দিয়ে একটা খবরও দিই, সেটা হচ্ছে বেলুর কবিতাটি, মানে সুবোধ সরকারের লেখা, বিশিষ্ট কবি সুবোধ সরকারের লেখা বেলুর কবিতাটি আমি ইতিমধ্যে নানান মঞ্চে বলেছি এবং বলছি। আমার খুবই ভালো লেগেছে কবিতাটি, অনেকেরই খুবই ভালো লেগেছে, এবং অনেকেই, অনেক বিশিষ্টজনরা করছেন, আবৃত্তি করছেন। আমি আমার মতো করে আবৃত্তি করছি, এবং যেখানেই আমি আবৃত্তিটি করছি দর্শক শ্রোতা বন্ধুরা ওনারা আমাকে খুবই ভালোবাসছেন। কারণ এই যে লাইনটা আমি আগেও বলেছি, যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। তাই এই বেলুর কবিতাটি
দৃশ্য শ্রাব্য উপস্থাপনাও করছি। খুব শিগগিরই আমি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। একদম অন্য আঙ্গিকে, হয়তো কালকেই পোস্ট করতে পারি। এটির দৃশ্য শ্রাব্য উপস্থাপনা করা হয়েছে, এবং আমার মনে হয় না বেলুর কবিতাটি আমি যেরকম ভাবে আমার মেন্টার্স টিমের কর্ণধার জয়দীপ ঘোষ যেরকম ভাবে দৃশ্য শ্রাব্য উপস্থাপনা করেছেন সেরকম ভাবে আর কেউ করেছে। আমি যখন পোস্ট করব তখনই আপনি বা আপনারা, তোমরা বা তুমি বা তোরা বা তুই দেখতে পারবি। হয়তো আগামীকাল পোস্ট করতে পারি বেলুর কবিতার দৃশ্য শ্রাব্য উপস্থাপনা। যে ভিডিওটি পোস্ট করব একদম অন্য আঙ্গিকে করা। আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন কিরকম ভাবে করা হয়েছে। এটা আমার সত্যি কথা বলতে গেলে কবিতা নিয়ে কাজ করতে ভালো লাগে, আমাকে শান্তি দেয়, আরাম দেয়, প্রাণের আরাম দেয়, এবং এই নার্ভটা সত্যি কথা বলতে গেলে একটা ভালো থাকে। সবটা নিয়েই আমি কিছুই দেখতে পাচ্ছি না, বন্ধু বান্ধবরা মনে হয় আসেননি, তবু আমি কথাগুলো বলছি কারণ কথাগুলো থেকে যাবে তোমাদের কাছে, কোনো না কোনো সময় এই কথাগুলো পৌঁছে যাবে। বেলুর কবিতার দৃশ্য শ্রাব্য উপস্থাপনা কাল অথবা পরশুদিন ভিডিওটি পোস্ট হবে। আজ রাত্রে যদি পেয়ে যাই তো ভালো। অসাধারণ করেছেন যিনি করেছেন মেন্টরস টিমের কর্ণধার জয়দীপ ঘোষ। আপনারা দেখবেন, দেখে বলবেন যে দৃশ্যশ্রাব্য উপস্থাপনাটা কেমন হয়েছে। আমার খুব ভালো লেগেছে। দেখুন, আমার যদি নিজের ভালো না লাগে তাহলে তো আমার সেটা বাইরে প্রকাশ করা উচিত হবে না, এবং তাতে আমি কনফিডেন্টও হই না, আমি কনফিডেন্স পাই না। আমার যে জিনিসটা ভালো লাগে আমি সেই জিনিসটা চেষ্টা করি তোমাদের মধ্যে, আপনাদের মধ্যে বা তোদের মধ্যে বিলিয়ে দেওয়ার। আমি লাইভটা যখন শুরু করেছিলাম তখন আমি ভাবিনি 1 ঘন্টা করে লাইভ করব, তোমাদের কাছে পৌঁছে যাব, তোমাদের সঙ্গে আমার একটা মেলবন্ধন হবে। সবটাই কিরকম ভাবে হয়ে গেল, এবং দেখতে দেখতে আজকে আমি 48তম পর্বে পদার্পণ করলাম। তোমাদের ভালোবাসায়, তোমাদের আন্তরিকতায় সবসময় যে দর্শক শ্রোতা বন্ধু আমার লাইভে উপস্থিত হতে পারবেন সেটা সবসময় আমার কাছে আমি জানি সম্ভব নয়, কারণ আমি যখন তখন আসছি না, যেই সময়টা সবাই ব্যস্ত থাকে। আর আমার তো খুবই একটা দুর্বল প্ল্যাটফর্ম বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া, ফেসবুক। কারণ সবাই যে ফেসবুক করবেন সেটা তো কোনো গ্যারান্টি নেই। অন্যান্য অনেক কাজ আছে, ইউটিউব আছে, সিনেমা আছে, ওয়েব সিরিজ আছে, নানান অনুষ্ঠান আছে, কিন্তু আমার অতটা ক্ষমতা নেই। আমার এটাই ক্ষমতা, আমার মনের আনন্দ হচ্ছিল এবং ভালো লেগেছে আমার আপনাদের সাথে, তোদের সাথে, তোমাদের সাথে কথা বলে, এবং চেষ্টা করেছি কবিতার হাত ধরে, অনুগল্পের হাত ধরে বা ছোট নাটিকা পাঠের মধ্য দিয়ে, চিঠির পাঠের মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছে যেতে। যতটুকু পেরেছি, আমার যতটা সামর্থ্য, তার মধ্যে থেকে আমি অন্যান্য কাজকর্মগুলোও করেছি, সংসারটাও সামলাচ্ছি, এখনো সামলে যাচ্ছি। সবটা নিয়েই আমার পথ চলা। আর আজকে শুরু করি শ্রীজাতর কবিতা দিয়ে। আজকে শুরুতে শ্রীজাতর কবিতা পড়ি, তারপরে ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা পড়ব। শ্রীজাতর কবিতা ভালোবাসে না এরকম মানুষজন নেই। আমি অনেক বিশিষ্টজনদের কবিতা পড়েছি আমার এই লাইফে। আজকে বেছে নিয়েছি শ্রীজাতর কয়েকটি কবিতা। প্রথমে আমি যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম হচ্ছে অপেক্ষা।
অপেক্ষা, কবি শ্রীজাত। ভ্রু পল্লবে ডাক দিয়েছ, বেশ, আমার কিন্তু পুরনো অভ্যেস। মিনিট 10 দেরিতে পৌঁছনো, তোমার ঘড়ি একটু জোরে ছোটে, আস্তে করে কামড় দিচ্ছ ঠোঁটে, ঠোঁটের নিচে থমকে আছে ব্রণ। 20 মিনিট বড্ড বাড়াবাড়ি, দৌড়ে ধরছ ফিরতি পথের গাড়ি। ফিরতি পথেই ভুল হলো সময়, আমারও সব বন্ধুরা গোল মেলে, বুঝিয়ে দেবে তোমার কাছে পেলে কেমন করে গল্প শুরু হয়। খোলা চুলের সংজ্ঞা দিতে দিতে সন্ধে নেমে আসবে বস্তিতে, ভাবছ তোমার অপেক্ষা সার্থক? জানবেও না আমি ততক্ষণে অন্ধকার চন্দনের বনে ঘুরে মরছি কলকাতার লোক। শ্রীজাতর কবিতা। একটু অন্য ধরনের না? সব কবিতাগুলি বেশ ভাল লাগে বলুন, একটু অন্যরকম আঙ্গিকে, একটু প্রেম, একটু ভালোবাসা, একটু মন খারাপের বারান্দা, সবটা মিলে মিশে থাকে, আমার তো ভালো লাগে। আরেকটি কবিতা পড়ি, দয়া করো। গায়ের রং সন্ধেবেলার মতো, বসার ভঙ্গি যা ছিল তাই আছে। প্রথমে সব সত্যি ভেবেছিল, এখন যেন মিথ্যে হলে বাঁচে। আপন মনে গাইতে গাইতে সে কপাল থেকে আলগোছে চুল সরায়। ঝাঁঝিয়ে ওঠে গরমকালের আকাশ, গনগনে রোদ, ঠোঁট ফেটেছে খরায়। বর্ষা এবার অন্য রকমের, মেঘের ডাকে বন্দুক না শরৎ, মুখ নামিয়ে একলা মতো মেয়ে গাইছে, ওগো বৃষ্টি দয়া করো। দয়ার রং সবুজ সবাই ভাবে, তার গায়েও 103 জ্বর, তাও সারা রাত বৃষ্টি আসবে ভেবেই বাঘের মুখোশ বানায় কারিগর। সকাল হলে বিক্রি করে হাটে, শাস্তিও পায় নকল বাঘ সাজার। একটু ভালো মাছ কেনার আশায় মানুষ ঘোরে বাজার থেকে বাজার। কাদার উপর ক্লান্ত পায়ের ছাপ, খুঁজে বেড়ায় অলক্ষ্মী উন্মাদ। বোঝালে সে কখনো বুঝবে না, স্বপ্নে দেখা বিজ্ঞাপনের স্বাদ। তার ধারণা 1000 বছরের, আর আমাদের বয়স মোটে 30। ঘণ্টা 3 আচ্ছন্ন থেকে গানের শেষে যে যার বাড়ি ফিরি। ফেরার পথে ঠান্ডা ছিল হাওয়া, ভেবেছিলাম বন্ধুরা মিথ্যুক। উল্টো দিকের বাতাসে আজ ওড়ে ঘা খাওয়া সব সঙ্গীদের মুখ। শহর তোমার জখম শুনে গুনে গুনে, সময় নিজেকে লাশ ফিরিয়ে দিক, বুকের ভেতর আর নিতে পারছে না সন্ধেবেলার মৌসুমী ভৌমিক। একটু অন্য ধরনের কবিতা, কবি শ্রীজাতর কবিতা পড়ছি। আজকে বেছে নিয়েছি কবি শ্রীজাতর কবিতা এবং ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা। আমি বিশিষ্টজনের কবিতা পড়ছি, তার সঙ্গে সঙ্গে একটু নতুন কবিদের কবিতা পড়ার চেষ্টা করছি এবং বন্ধুদের ভালো লাগছে আমার উপস্থাপনা, তার জন্য আমার ভালো লাগছে। আবারও বলি, অসময় আড্ডার সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান। তোমাদের ভালোবাসায়, তোমাদের আন্তরিকতায় আমি পৌঁছে গিয়েছি 48তম পর্বে। আজকে দর্শক শ্রোতা বন্ধুদের আমি দেখতে পাচ্ছি না, স্বাভাবিক, রবিবারের দুপুরবেলা, তাও আমি আমার কাজটা করি। এই লাইভটা আর্কাইভে থেকে যাবে, তখন নিশ্চয়ই কোনো না কোনো সময় তোমরা দেখবে, জানবে, শুনবে, বুঝবে। আমি কবিতার মধ্য দিয়ে চেষ্টা করছি কতগুলো পর্ব লাইভ করে
বার্তা পৌঁছে দেওয়ার। আরেকটি কবিতা পড়ছি, শ্রীজাতর কবিতা। 3টে কবিতা পড়ার পর ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের 3টে কবিতা পড়বো, আবার শ্রীজাতর কবিতা পড়বো। এভাবে আজকে সাজিয়েছি। কেমন, দেখি কটা কবিতা পড়তে পারি। শ্রীজাতর কবিতা। মন ভালো, মন খারাপ। মন ভালোর থেকে যেসব কবিতা লেখা হয় তারা অনেকটা বাড়ির ছোট মেয়ের মতো। ফর্সা, চুল ছোট করে ছাঁটা, আদরের, গানের ক্লাসে যাওয়া ফুটফুটে একটা মেয়ে। মন খারাপের থেকে যে সমস্ত কবিতা উঠে আসে তারা বাড়ির বড় মেয়ের মতো। চাঁপা রং, চুল ঠোঁট নখে অযত্ন, দুবার পাত্রপক্ষ ফিরে যাওয়া, সেলাই ফোঁড়ায় জানা একটা মেয়ে। আমি শুধু চেয়েছিলাম এই 2 বোনের মধ্যে রোগাসোগা, একরোখা, বদমেজাজি একটা ছেলে যে অনেক রাত অবধি গান শোনে, আর যার বন্ধু নেই কোথাও। মন খারাপ, মন ভালো। কবিতা, শ্রীজাতর কবিতা। মন ভালো, মন খারাপ। বেশ ভালো লাগলো কিন্তু কবিতাটা। এবারে ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা পড়ি, তারপর আবার শ্রীজাতর কবিতা পড়ব। প্রেমের কবিতাটা পড়ি আজকে, ঠিক আছে? ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের প্রেমের কবিতা পড়ি। আমার প্রোফাইলের রিচটা মনে হয় খুবই কমে গেছে। ফেসবুক থেকে অনেক কিছু করছে, সোশ্যাল মিডিয়াতেই আমি লাইভে আসি। সোশ্যাল মিডিয়া আমি যেহেতু বুস্ট করাচ্ছি না, অনেকবার নোটিফিকেশন এসছিল বুস্ট করানোর জন্য ফেসবুক থেকে, কিন্তু করাইনি। প্রচুর টাকা পয়সা দিতে হয় জানেন তো। তো আমি খুব সাধারণভাবে করেছি কাজটা, ওই জন্য রিচ একদমই ডিক্রিজ করে দিয়েছে। করেছে যতটা পারি করলাম, যতটুকু পারলাম করলাম। 48তম পর্ব, আর 2টো পর্ব বাকি আছে। তারপর কোনো না কোনো সময় তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। কবিতাটির নাম ভালোবাসি। কবি ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। দেখিনি বাবার ছোটবেলার গ্রাম, দেখিনি বাবার ছোটবেলার শহর, স্কুল, মাঠ। বাবার কাছে গল্প শুনেছি বাবা সাঁতরাতো এপার ওপার। বাবা বলেছিল করিম জেঠুর বাড়ি গরুর দুধে সকাল হতো, রাবেয়া পিসির ভাজা মুড়ি সঙ্গে নাড়ু, না পেলে কাঁদতো বাবা হাত পা ছুঁড়ে। আয়েশা কাকির ইলিশ ভাপা গরম ভাতে বাবা নাকি চেটে খেত কাঁসার পাতে। বাবার এখন অনেক বয়স, অনেক কথা বাবার কাছে হয় না সহজ। মাঝে মাঝে বাবা কেমন বায়না ধরে, ছোটবেলার মাঠের মাঝে খেলবে বলে। ঝড়ের সময় আম কুড়বে বন্ধু মিলে, চিতই পিঠে খাবে বাবা মজিল মামার বাড়ি বসে। জাতীয় সঙ্গীত গাইবে বাবা যেমন ভাবে গাইতো স্কুলে। দিন কাটে না, রাত কাটে না, বাবা তাকায় শূন্য চোখে। কাগজ পড়ে, টিভি দেখে, আতঙ্কিত বলেন বাবা, টিভির বুকে আগুন জ্বলে, রক্ত ঝরে কেন রে খোকা? সোনার দেশে সোনার ফসল জ্বালায় কারা? দম যে আমার আটকে আসে, বন্ধ করো খবরগুলো। ছোটবেলার দেশ চলে যায়, ঘর চলে যায়, কান্না দেখি।
নতুন করে ভালোবেসে সাজাও তোমরা রণনীতি। হায়রে আমার ভাগ্য হত, ভাই বোনেরা দেশের মাটি, সোনার বাংলা তোমায় আজও বড্ড আমি ভালোবাসি। কি ভালো লাগলো কবিতাটা ইন্দ্রাণী, খুবই ভালো লাগলো। সিংহাসন, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা, খুব ভালো লাগছে পড়তে গিয়ে। সিংহাসনটা পড়ি, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা। এটা আর্কাইভে থেকে যাবে, আমার নিজেরও ভালো লাগছে এই কবিতাটা পড়ে। কবিতাটির নাম সিংহাসন, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। চৌকাঠ পেরোনোর কথা ছিল না যে মেয়ের, দেখো সে কেমন সিংহাসন আলো করে বসে আছে। রাজা খুশি হয়ে তাকে স্থান দিয়েছে গুণীদের আসনে। জড়সড় হয়ে চিলেকোঠার এক কোণে ঘুমিয়ে থাকা মেয়েটির আজ পুনর্জন্ম। এত সাহস হয় কি করে বেদবতীর? উচ্চস্বরে বলতে বলতে সবার মধ্যে এসে পৌঁছায় ক্রূর কোলাহল। কেঁপে ওঠা মেয়েটির আজ বলিষ্ঠতার বর্ম গায়ে। আকাশে খয়াটে চাঁদ, রাতের আকাশে উড়ে বেড়ানো কালো মেঘ প্রায় ঢেকে দিচ্ছে তাকে। চাঁদ জানে কেমন ভাবে আলো ছড়াতে হয়। কালো মেঘ ছিঁড়ে রাতের আকাশ জয় করে নিতে হয়। এ তো তার কাস্তে হাতে ধান কাটার আলো, এ তো তার দুপুর রোদে মাথায় করে জল নিয়ে আসার জয়, এ তো তার দিনের শেষে ভাত ফোটানো সুবাস, ছিলায় টান দেবার পরেও তাকে কলম ধরার আলো। চৌকাঠ পেরোনোর কথা ছিল না যে মেয়ের, দেখো সে কেমন সিংহাসন আলো করে বসে আছে। ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা পড়ছি আমি। দ্বিতীয় কবিতাটি পড়লাম, কবিতাটির নাম সিংহাসন। তার আগে আমি শ্রীজাতর কবিতা পড়েছি, 3টে কবিতা। এখন দ্বিতীয় কবিতা আমি পড়লাম ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের, এবং তৃতীয় কবিতায় আমি যাচ্ছি। খুব ভাল লাগছে কিন্তু। নতুন চর্যাপদ, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা। যেহেতু দর্শক শ্রোতা বন্ধু বেশি পাচ্ছি না, তাই জন্য আমি পরপর কবিতাগুলো পড়ছি। আজকে হয়তো একটু অন্য সময়, ঠিক আছে, সব সময় যে সবাইকে পাবো সেটা তো সম্ভব না। নতুন চর্যাপদ। গলে যাওয়া মোমবাতির আলোয় জ্বলন্ত ভারতবর্ষের কুরুক্ষেত্রে সুবোধ্যার কবিতা দেখেছি। কবির কবিতার দামিনী, তুকারাম, মণিপুরের মা আমাদের বাঁচতে শিখিয়েছে। হাজার হাজার ছেলেমেয়েরা আজ রাস্তায়, কবির কবিতার আগুন ওদের বেদনায় আলো ছড়িয়েছে। কার্ল মার্কস পড়ে জানতে পেরেছিলাম পৃথিবীটা আমূল বদলে গেছে। নন্দীগ্রামে গুলি চলার পর জানতে পেরেছিলাম 14 নম্বর ডেড বডিটার কথা। স্বামীর হাতে মার খাওয়া মেয়েটি অবলীলায় মুখে তুলে নেয় যে কবির কবিতা, সেই তো আমাদের শেখায় কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেও ডুবে যায় না। নৈঃশব্দকে খান খান করে যে বাজিয়েছিল দুন্দুভি,
যে বাজিয়েছিল রণবাদ্য, যার কবিতার মানচিত্র চিনিয়েছিল আমাদের নতুন ভারতবর্ষ, সেই কবির বর্ণমালাকে আমার প্রণাম। কবিতাটির নাম নতুন চর্যাপদ। ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা পড়লাম। এখন আবার শ্রীজাতর কবিতা পড়ব। একটু অন্যরকম কবিতা দেখো। বিকেলবেলা বাড়ি থাকাও পাপ, বাইরে হাওয়া, ঘরে নতুন টিউব, মাথায় বাজে একলা ডায়াল টোন। গ্যাসের দাম বাড়ছে, ফ্রেম নেই, দুটো প্রাচীন টিউশনি হারালাম, তবু আমায় চিনছে এতজন। এক একদিন বাড়ি ফেরার পথে এক একদিন সত্যি মনে হয় আমি বোধহয় ক্লোন। এখন আমার স্বপ্ন বলতে শুধু পাড়ার ছোট ছেলে মেয়ের হাতে নানা রঙের মুখোশ বিতরণ। সম্পর্কের মাঝপথে আরেকটি কবিতা পড়ছি শ্রীজাতর। সম্পর্কটা জটিল ধাঁধা, আর যেন জমছে না। কাছাকাছি আছি দুজন, তবু দূরত্ব কেন কমছে না। তোমার আমার মেলে না কিছু, তবু আবেগটা তো ছাড়ে না পিছু। টিকে আছি মনের টানে, কি টান তা মনই জানে। এই কবিতাটা আমার দারুণ লাগলো। সম্পর্কটা জটিল ধাঁধা, আর যেন জমছে না। কাছাকাছি আছি দুজন, তবু দূরত্ব যেন কমছে না। তোমার আমার মেলে না কিছু, তবু আবেগটা তো ছাড়ে না পিছু। টিকে আছি মনের টানে, কি টান তা মনই জানে। কি টান তা মনই জানে। এটাই ঠিক কিন্তু না? কিছুই মেলে না, কিন্তু রয়ে যাই। কি যে টান, কিসের টান কিছুই বোঝা যায় না, কিন্তু ওই টানেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে থেকে যাই। আবার ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা পড়ি। স্বাধীনতার ৭৮। ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা। দর্শকদের দেখতে পাচ্ছি না, আছেন, আসবেন, কিছুক্ষণ আগে ছিলেন। কমেন্ট করো, তোমরা কিছু কমেন্ট অন্তত করো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কমেন্ট যদি নাও বা আসে কোনো ব্যাপার না, পরে নিশ্চয়ই আসবে, দেখবে, একটু কমেন্ট করবে, ঠিক আছে। এক শোষকের হাত থেকে স্বাধীনতা কেড়ে আরেক পরাধীনতার কবলে কাজের পরাধীনতা, অনুভবের পরাধীনতা। স্বাধীনতার উজ্জ্বল আলোর নিচে আমরা আজও পরাধীন কলস্বর। কুণ্ঠিত স্নায়ু, ভাষাহীন মুখ, গজরানো ক্রোধ, এই পরাধীনতা থেকে মুক্তি দেবে কে? শোষকের রক্তচক্ষু আজও দামি সোফা সেট, নরম বিছানার আদরে থালানো সাজানো থালায় পাওয়ার ব্যালেন্স শিটে। স্বাধীনতার কার্পেটের তলায় জমে পরাধীনতার ধুলো,
যে ধুলো রঙিন আলোয় ঢাকা, শোষকের সাজানো সুখ, স্বাধীনতার পতাকায় সেজেছে শহর নগর গ্রাম, তবু পরাধীনতারা কালো কালো মাথা হয়ে জেগেছে মধ্যরাত। স্বাধীন দেশে নির্যাতিতার চোখে নেমেছে যে দুর্দিন, প্রশ্ন সবার, স্বাধীনতার ৭৮-এর অঙ্কটা বলে দিন। প্রশ্ন সবার, স্বাধীনতার ৭৮-এর অঙ্কটা বলে দিন। দুর্গাপূজা ও মানচিত্র। আমরা প্রতি বছর দেখবেন নতুন বছরের ক্যালেন্ডারও যখন হাতে আসে না তার আগেই দুর্গাপূজা আমাদের বিজয়া দশমী হয়ে যাওয়ার পরের দিনই আমরা দেখি কবে আবার পরের বছর দুর্গাপূজা আসবে, তাই না? আমরা সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গাপূজার জন্য। এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এইটা হয়ে যাওয়ার পরেই সামনের বছর আবার কবে মহালয়া, কবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হবে সেই নিয়ে আমাদের প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে যায়, তাই না? আমার যখন হয় নিশ্চয়ই আপনাদেরও হয়। এই দুর্গাপূজা ও মানচিত্র নিয়ে একটি কবিতা লিখেছে ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। আমি এই মুহূর্তে এই কবিতাটি পড়ছি, কেমন? এসে গেল ফি বছরের দুর্গাপুজো, প্রশান্ত মহাসাগরের তীরে দাঁড়িয়ে তুই কি কলকাতার পুজোর কথা ভাবিস, নাকি সান্টা মনিকা বিচ ধরে হাঁটতে হাঁটতে খুঁজে নিস আপন মাধুরী? আমার এখন সাদা মেঘ, কালো মেঘের পুজো, মনে কষ্ট চেপে রেখে আনন্দ গায়ে জড়ানো, নারকেলগুলো গাছ থেকে পড়ছে ধূপধাপ, নতুন মাসি কুড়িয়ে এনে রাখে। শিউলি ফুলের গাছটা এত বড় হলো তবু ফুলের দেখা নেই। আমি ওকে রোজ দেখি, খেয়াল রাখি মায়ের মতো। এখন রোদ একদম সোনা ঝরা ঝকঝকে গায়লাকে বীরেন্দ্রকৃষ্ণ থেমে গিয়ে কখন যেন খুব আবেগে আগমনী শোনাচ্ছে এক মেয়ে। আগমনীতে উমা আসে, আমার উমা প্রশান্ত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে ছবি আঁকে। মনে মনে আমি আরব সাগর সাঁতরে, ভূমধ্য সাগর সাঁতরে, আটলান্টিক সাঁতরে তোর কাছে পৌঁছই। দুর্গাপূজা এখন আমার কাছে মানচিত্র দেখার সময়। কি সুন্দর! দুর্গাপূজা এখন আমার মানচিত্র দেখার সময়। প্রত্যেকটা কবিতার একটা অন্তর্নিহিত মানে আছে এবং একটা দুটো লাইন মন ছুঁয়ে যাওয়া। এবং সমস্ত গানের মধ্যে যেমন দু একটি লাইন পুরো গানটাকে রিপ্রেজেন্ট করে, তেমনি কবিতার দু একটি লাইন পুরো কবিতাটাকে রিপ্রেজেন্ট করে। আবার শ্রীজাতর কবিতা পড়ব। আমার যখন চলে যাওয়ার সময় হবে তখন অনেক বন্ধুরা চলে আসবেন, আমি জানি। যদিও এটা বর্ষাকাল নয়, শীতকাল, তবুও বর্ষার চিঠি একটা পড়ি। শ্রীজাতর লেখা একটা চিঠি, বর্ষার চিঠি, জুন মাসে লিখেছি। পড়ছি, হ্যাঁ, ছোট্ট কিন্তু বেশ সুন্দর, ক্রিস্পি। সোনা, তোমায় সাহস করে লিখছি। জানি বকবে, প্রিপারেশন হয়নি কিচ্ছু। বসছি না
পার্ট 2-তে মাথার মধ্যে হাজার খানেক লাইন ঘুরছে। লাইন এক্ষুনি খুব ইচ্ছে করছে তোমার সঙ্গে শুতে। চুল কেটে ফেলেছ, নাকি লম্বা বিনুনিটাই এপাশ ওপাশ সময় জানায় পেন্ডুলামের মতো? দেখতে পাচ্ছি স্কুলের পথে রেলওয়ে ক্রসিংয়ে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছো শান্ত অবনত। এখানে ঝড় হয়ে গেল কাল। জানলার কাঁচ ভেঙে ছড়িয়ে পড়েছিল সবার নোংরা বিছানায়। তুলতে গিয়ে হাত কেটেছে। আমার না অঞ্জনের এক একজনের রক্ত আসে এক এক ঝাপটায়। সবাই বলছে আজও নাকি দেদার হাঙ্গামা, বাসে আগুন, টিয়ার গ্যাস, দোকান ভাঙচুর, কিন্তু আমি কোনো আওয়াজই শুনতে পাচ্ছি না। বৃষ্টি এসে টিনের ছাদে বাজাচ্ছে সন্তুর। ঝালা চলছে। ঘোড়া যেমন সমুদ্রে দৌড়য়, ভেতর ভেতর পাগল কিন্তু সংলাপে পোশাকি। তুমি উড়ান দিও, আমার ওড়ার গল্প শেষ। পালক পেঁচিয়ে আমি এখন এই শহরের পাখি। যারা দেখছো একটু কমেন্ট করো। কমেন্ট করলে আমার ভালো লাগবে এবং এই কমেন্টগুলো আর্কাইভে থেকে যাবে। ঠিক আছে, আর্কাইভে থেকে যাবে এবং পরবর্তীকালে তোমাদের কমেন্ট আমরা সবাই দেখতে পারবো। আজকে আমি বেছে নিয়েছি শ্রীজাতর কবিতা এবং ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা। দেখতে দেখতে অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠানটি 48তম পর্বে পদার্পণ করলো। আমার ভাগ্য, আমি করতে পারলাম। আমি ভগবানকে থ্যাংক ইউ জানাই আমি যে এতগুলো পর্ব করতে পারলাম। আরেকটি কবিতা আছে, কবিতাটি নাম হচ্ছে গ্রীষ্ম। তারপর ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা আবার বলবো। ইন্দ্রাণী বিশ্বাসের কতগুলো কবিতা আমি পড়েছি ইতিমধ্যে। এখন শ্রীজাতর কবিতাটা পড়ছি, গ্রীষ্ম, রোদের চিঠি। হ্যাঁ, শ্রীজাতর লেখা। আবার ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা পড়ব। রোদের চিঠি। ঘাম মুছে নাও ঠোঁটের কোনায়, রোদের পারদ চরু কালো। মন দিয়েছ অন্য মনায়, এমন কাণ্ড তুমিই পারো। তুমিই পারো মোম গলা দিন, বন্দি রুমাল নকশা কাটা, পিছ পিছু টান পাত স্বাধীন, ভর দুপুরেও হন্যে হাঁটা। পিঠ ভিজে থাক ইতস্তত, মুঠোয় থাকুক সোনার খনি, রং হলে হোক আমার মতো, সারং হলে বৃন্দাবনী। আজকে না হয় রোদই পাঠাই, সুযোগ কি আর আসবে শীতে? গ্রীষ্মকালীন এই লেখাটাই তোমার হাতে পৌঁছে দিতে। ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল, অসাধারণ বলছো সোনালী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা এত সুন্দর লিখছো। তোমার কবিতাগুলো আমি পড়ছিলাম, খুব ভালো লাগছে জানো তো পড়তে গিয়ে। এবং আমার যখন ভালো লাগছে তার মানে লোকেদের কাছে আমি আমার ভালো লাগাটাকে পৌঁছে দিতে পারছি। আমি জানি যারা শুনবেন পরবর্তীকালে, এখন অনেকেই যেহেতু দুপুরবেলা, সানডের দিন, রবিবার, আমি জানি আসা সম্ভব হচ্ছে না, কিন্তু পরে তো ওনারা শুনবেন এবং আমার লাইভ অনেকেই শোনেন। এবং আমি যখন কোনো অনুষ্ঠানে যাই জানো তো, তখন এই লাইভ নিয়ে কথা হয় যে ভালো বলছো, ভালো ভালো কবির কবিতা পড়ছো। তেমনি ইন্দ্রাণী সাথে আমি অনেক মঞ্চ শেয়ার করেছি। ইন্দ্রাণী নিজে একজন শিক্ষিকা এবং তার সঙ্গে লেখালেখির কাজে যুক্ত, খুব ভালো লিখছেন এবং একজন সঙ্গীত শিল্পীও বটে। সর্বগুণ সম্পন্না একজন নারী এবং রত্নগর্ভা বলতে যা বোঝায় ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলকে আমি তাই বুঝি। ওর কবিতা
ওর লেখা কবিতা আমি পাঠ করছি এবং আমার ভালো লাগছে, এবং আমার ভালো লাগাটুকু সবার মধ্যে পৌঁছে দিতে পারছি, তার জন্য আমার সত্যিই খুব ভালো লাগছে। লাল রং ও মা, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা। মনে পড়ে জুতোর ফিতে বাঁধতে পারতাম না বলে মায়ের হাতে মার খেতাম। তবু আমার মা খুব আদরের মা, আমাকে রাতে গল্প বলে ঘুম পাড়ানো মা। স্কুলের লাল কালিতে দাগানো খাতা আমি বিছানার নিচে লুকিয়ে রাখতাম। অফিস থেকে এসে মা হিসেব চাইতো ক্লাসের, আমি ভয়ে সিঁটিয়ে যেতাম। খুব ইচ্ছে হতো তখন আমার আয়ামাসির কাছে দৌড়ে যেতে। মা আমাকে শাস্তি দিয়ে দাদাকে ক্যাডবেরি দিত। আমি মার কাছে চিন্তার ছিলাম। আমার ডিসলেক্সিয়া জেনে মা আড়ালে চোখের জল ফেলতো। আমি স্কুল থেকে নম্বর আনতে পারিনি, সব নম্বর দাদা নিয়ে যেত। দিদার বড় করে জন্মদিন হতো, আমারও হতো একটা। আমি খেতে দেরি করি, মার অফিসে যেতে দেরি। মা আমাকে জুতোর ফিতে বেঁধে দিত আর বলতো, ভগবান কবে যে আমায় মুক্তি দেবেন। একদিন অফিস থেকে মা ফিরল না, শুধু থানা থেকে ফোন এলো বাবার কাছে। সেদিন আমার খাতায় একটাও লাল কালি ছিল না, সবটুকু লাল রং মা মেখেছিল। অপূর্ব কবিতা, কি বিশ্লেষণ, খুব সুন্দর। খুব সুন্দর। আবার আরেকটি দুঃখের কবিতাই পড়ব। কবিতাটির নাম কফিন, কবি ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। বাতাসে বারুদ ঘ্রাণ, ভেজা বসন্ত কাঁপে উইলো পাতায়। পাহারায় শক্ত বুট, মেশিন গান, ছাউনি জ্বালানো আগুন জ্বলে তোমার বিচ্ছেদ কামনায়। যমুনায় যাব না বৃন্দা, ঘরে চড়েনি হাঁড়ি। পোস্টম্যান আজও হাওয়ার দোলায় না দেখে দেখে হেঁটে চলে যায়। শরীর হয়েছে ভারী, হাড় হিম স্তব্ধতায় তোমায় খুঁজি। বরফ এসে পড়েছে শরীর ঝুড়ে, কনকনে শীত, বারুদ ঠোঁটে, স্মৃতিতে দেশলাই খোঁজে। ঘোষণা করেছে শাসক, দেশ আমার মা, মৃত্যু যদি হয় হোক, তবু লড়াই থামবে না। এসেছি ফুলো সাজে, পাহাড় থেকে সমতল। দেখা দাও, দেখা দাও হে প্রিয়, একটিবার আমার কফিন পাশে। ঘুমিও, রেখো না কাজল চোখে জল। একটিবার আমার পাশে ঘুমিও, রেখো না কাজল চোখে জল। এই কবিতাগুলো পড়লে না আবেগদীপ্ত হয়ে পড়ি, আমাদের ভাবায়, আমাদের ভাবুক মনকে কাঁদায়। এখন আবার শ্রীজাতর কবিতা পড়ি। হ্যাঁ, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের অনেকগুলো কবিতা পড়লাম, প্রায় 7টা মনে হয় কবিতা পড়া হয়ে গিয়েছে।
ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের। যারা এখনো আসতে পারোনি, পরে নিশ্চয়ই আসবে, তখন দেখবে কবিতাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। অসময়ে আড্ডার সঙ্গে সোনালী শিরোনাম সেহেতু সময়ে যে আসবো না সেটাই স্বাভাবিক, এবং সবাইকে পাবো না সেটাই স্বাভাবিক। এরকম আমার অনেক হয়েছে, কিন্তু তারা পরে দেখেছেন, পরে মতামত জানিয়েছেন, তাতেই আমি খুশি, তাতেই আমি সমৃদ্ধ। এবং তোমরা আরও কমেন্ট করো, তোমরা পারলে একটু শেয়ার করো, তাহলে হয়তো লাইভটা অনেকের কাছে পৌঁছে যাবে। আমার লাইভ অনেক শেয়ার হয়, অনেকেই শেয়ার করেন। আর দেখতে দেখতে আবারও বলছি 48তম পর্বে পৌঁছে গেলাম। আর মাত্র 2টি পর্ব বাকি আছে 50টি পর্ব হতে। তারপর আমার লাইভের সমাপ্তি ঘোষণা হবে 50তম পর্বে। আমি সুবোধ সরকারের কবিতা পড়ব। সেই দিনটা শুধু সুবোধ সরকারের কবিতা ডালি নিয়ে আসবো। আজকে এসেছি কবি শ্রীজাতর কবিতা এবং কবি ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা। অনেকগুলো কবিতা ইতিমধ্যে পড়ে নিয়েছি, এখন আরেকটি কবিতা পড়ি শ্রীজাতর। শেষ দিন। কোনোদিন তোকে বলাও হবে না জানি, আমি কোন কোন সুরঙ্গে বেঁচে থাকি। কপ্টার থেকে ত্রাণের বদলে কারা বিষ ছুঁড়েছিল, কলেজে পালানো পাখি। কোনোদিন তোকে বোঝানো যাবে না কেন কবিতায় আর বিশ্বাস থাকছে না। তার চেয়ে আমার নতুন চেহারা ভালো, ফুটপাত থেকে দরদাম করে কেনা। চাপিয়ে নিয়েছি শহরের ধোঁয়া পথে, ভাঙা ভারে লাথি মারতে মারতে হাঁটি। চির অদৃশ্য গোলকিপারের দিকে থুতো ছুঁড়ে দিই, ফিরে আসে থুতু চাটি। রোজ ভোরবেলা আয়নায় কৃতদাস, দাঁত মেজে যায়। বলতে পারি না কিছু, আমার শরীরে বসে থাকে সারাদিন। দুটো করে স্মৃতি খুলে দেয় মাথা পিছু। বিকেল হলেই মৃদু নার্সিং হোম, ভাই আর্মিতে, যুদ্ধ লাগতে পারে। নিয়তির কাছে গরিবের প্রার্থনা, সব খ্যাত যেন বরুলিন দিয়ে সারে। সব ক্ষত যেন বরুলিন দিয়ে সারে। এই লাইন দারুণ লাইন। মানে আমরা যখন কবিতা পড়ি বা গান শুনি বা কোনো লেখা পড়ি, দেখবেন আমাদের পুরো কবিতাটার মধ্যে 2-3টে লাইন এমন থাকে পুরো কবিতাটার উত্তরণ ঘটে যায়। কোনো গানের লাইনের মধ্যে কয়েকটি লাইন এমন থাকে পুরো গানের উত্তরণ ঘটে যায়। আমাদের জীবনে চলার পথে তেমনভাবেই বলতে পারি, কিছু কিছু জিনিস, কিছু কিছু ঘটনা এমন থাকে আমরা নতুন দিশা খুঁজে পাই। হয়তো আমাদের খুব মন খারাপ, আমাদের খুবই মন খারাপ কোনো একটা দিন, কিন্তু এমন একটা আনন্দের ঘটনা, আনন্দের খবর আমাদের কাছে চলে আসে হঠাৎ করেই, তখন আমরা আনন্দিত হই এবং নতুন কাজের জন্য আমরা এগিয়ে চলতে পারি। এভাবেই তো আমরা বাঁচি, তাই না? এভাবেই তো আমরা বাঁচি। কোনো জিনিস আমরা শেষ হতে দিই না, শেষ হলে তো আর বাঁচার ইচ্ছেটাই চলে যাবে। আমার তো সেটাই মনে হয়, সব কিছুর মধ্যেই আমরা নতুন করে আনন্দ খুঁজে নিতে পারি। কোনো কোনো সময় আমার মনে হয় এটাই শেষ কাজ, তাই মনে হয়, বিশ্বাস করুন। কিন্তু আবার নতুন দিশা আসে, আবার কাজ করার জন্য এগিয়ে চলি, সব দুঃখ ভুলে। প্রত্যেকটা মানুষের জীবনে চড়াই উতরাই থাকবে, দুঃখ থাকলে সুখ থাকবে, সুখ থাকলে দুঃখ থাকবে, এটা নিয়ম। কিন্তু আমরা হেরে যাই না, দেখবেন আমরা খুব তাড়াতাড়ি ভুলেও যাই, তাই না? কোনো দুঃখ থাকলে মানুষের দৈনন্দিন জীবনে তো চলতেই হবে। ভগবান ওরকম ভাবেই বোধহয় আমাদেরকে তৈরি করেছেন। অনেক কমেন্টস আসছে, আওয়াজ পাচ্ছি, কিন্তু অনেক কমেন্টস উপরে উঠে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। যারা দেখছো অন্তত আরো কমেন্ট করো, তাতে পরে যাতে দেখতে পারি। অনেকগুলো কবিতা পড়লাম এবং
আর ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের যতগুলো কবিতা আমি আজকে পেয়েছিলাম সবগুলো পড়া হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে আরো কবিতা পেলে ভালো হতো। শ্রীজাতর আরেকটা লেখা পড়ছি। হ্যাঁ, ছেড়ে যাওয়া। এই লেখাটাই আমার আজকে শেষ লেখা হবে, পড়া হবে ভাবছি, কারণ 1 ঘন্টা তো হতে চলল। ছেড়ে যাওয়ার কষ্ট কাকে বলে ওসব আমি বুঝি না, বুঝবো না। মাটির ওপর ট্রাম বাস, স্কুল কলেজ, মাটির নিচে মেট্রো, শেকড়, সোনা, এসব কিছু বাদ দিলে যা থাকে আজ সেটুকুই কুড়িয়ে নিচ্ছি থেমে। অভিযোগের টিপ পড়াবো কাকে, সবাই চলে যাচ্ছে, সবই চলে যুদ্ধে আর প্রেমে। এই লাইনটা আবার পড়ছি। হ্যাঁ, অভিযোগের টিপ পড়াবো কাকে, সবই চলে যুদ্ধে আর প্রেমে। আচার ভেবে চেখেছিলাম ক্ষত, তুমিও চুমু ভাতের সঙ্গে খেতে। এখন আমি কারিগরের মতো ছায়ের ঘর বানাই অ্যাস্ট্রেতে। টুকরো হয়ে ছড়িয়ে গেছে আলো, একখানা কাঁচ ভেঙেছিলাম মোটে। মুকুট থেকে খসে পড়ছে পালক, বিষ মেখানো ঠান্ডা শরবতে। হাত পা ভারী, অন্যরকম আয়েশ, শুকনো পাতা উড়ছে হাওয়ার চোটে। আজ দেখছি তোমার পায়ে পায়ে ছেড়ে যাওয়াও শিল্প হয়ে ওঠে। আজ দেখছি তোমার পায়ে পায়ে ছেড়ে যাওয়াও শিল্প হয়ে ওঠে। অপূর্ব কিন্তু লাইনগুলো। এইভাবে দেখতে দেখতে আমার 48তম পর্বের সমাপ্তি। তোমাদের সঙ্গে থাকছি মোটামুটি সপ্তাহে 3 দিন করে থাকার চেষ্টা করেছি কয়েক মাস ধরে। এটি অনেক দিন ধরে চলছিল অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান, বহুদিন ধরে চলছে এবং 48তম পর্বে পদার্পণ করেছি মনের জোর নিয়ে, সবকিছু সামলে, বাইরের কাজ সামলে, ঘরের কাজ সামলে, অনুষ্ঠান সামলে এবং অনেক কমিটমেন্ট সামলে সময় বের করে 1 ঘন্টা তোমাদের কাছে দিয়েছি কবিতার হাত ধরে, যাতে কবিতার মধ্য দিয়ে একটু বার্তা পৌঁছে দিতে পারি। একদম বিনা স্বার্থেই এই কাজগুলো করা এবং কবিতাকে ভালোবেসে আমার এই পথ চলা এবং কবিতাকে সঙ্গে করে তোমাদের কাছে পৌঁছে যাওয়া। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠানটি আপনারা দেখছেন, তোমরা দেখছো, তোরা দেখছিস এবং হয়তো আমি যখন যেই মুহূর্তে লাইভটা করছি তোমরা অন্যান্য কাজে ব্যস্ত থাকছো, কিন্তু পরে কোনো না কোনো সময় দেখতে পাচ্ছ এবং কোনো অনুষ্ঠানে যখন আমি যাচ্ছি তারা আমার এই লাইভ নিয়ে কথা বলছেন বা কথা বলেছেন। আশা করি আগামী দিনেও বলবেন, কিন্তু আর তো মাত্র 2টি পর্বই বাকি রয়েছে। এই যে তোমাদের ভালোবাসাটুকু পেলাম এতদিন ধরে এবং আগেও পেয়েছি, বিশ্বাস করো আমার মনটা ভরে আছে। এবং আমার এই লাইভটা করতে গিয়ে না আমি অনেক মানুষের সঙ্গে আত্মার বন্ধন ঘটে গেছে আমার সঙ্গে। তাদের চিনতাম না, জানতাম না, তারা আমাকে কবিতা পাঠিয়েছেন, তারা আমার লাইভে এসেছেন, আমার কবিতা শুনতে চেয়েছেন, আমার কণ্ঠে ওনাদের কবিতা শুনতে চেয়েছেন এবং সেই সূত্রে আমাকে অন্যান্যরা অনেক জায়গায় ডেকেছেন।
আমন্ত্রণ জানিয়েছেন। আমি ভাবিনি আমার একটা লাইভের মধ্য দিয়ে মানুষের ভালোবাসা পাবো, তোমাদের ভালোবাসা পাবো এবং আমার এই কথাগুলো তোমাদের ভালো লাগবে। অনেকে বলেছেন যে আমি যেরকমভাবে পাঠ করি ওদের নাকি ভালো লাগে, ওদের কবিতার উচ্চারণ আরো ভালো লাগে। সবটা নিয়েই আর কি ভালো থাকা, একটা আবেশের মধ্যে থাকা। কিন্তু আর তো বেশি পর্ব বাকি নেই বন্ধু, কারণ আমার পক্ষে আরো 50টি পর্বের পরেও আরো চালানো সম্ভব নয়, কারণ আরো অন্যান্য কাজও আছে, নিজের পার্সোনাল আর কি পার্সোনাল কাজ কিছু আছে। তাই জন্য আজকে 48তম পর্বটি করলাম, তোমাদের সঙ্গে থাকলাম। আজকে আমার নিবেদনে ছিল কবি শ্রীজাতর কবিতা আর কবি ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা। আর একটি সুখবরও দিলাম, সেটি হচ্ছে সুবোধ সরকারের লেখা বেলুর কবিতাটি ইতিমধ্যে ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। আমি আমার মতো করে যতগুলো মঞ্চ পাচ্ছি এবং পেয়েছি, আমি ওনার কবিতা আবৃত্তি করে লোকেদের ভালোবাসা পেয়েছি এবং এই বেলুর কবিতাটি দৃশ্যশ্রাব্য উপস্থাপনা করেছি। সেটির পোস্ট হবে, ভিডিওটি পোস্ট হবে হয়তো আজ কাল কিংবা পরশুর মধ্যে পোস্ট হবে। একদম নতুনভাবে ভিডিওটি পোস্ট হবে। এরকম ভিডিও কবিতা নিয়ে মানে বেলুর কবিতা নিয়ে কেউ করেছে বলে মনে হয় না। লাইভে তো আমরা বলছি এবং অনেকগুলো মঞ্চে বলেছি, কিন্তু ভিডিওটা আমি একদম অন্যরকমভাবে মেন্টরস টিমের কর্ণধার জয়দীপ ঘোষ বানিয়েছে। আজ কাল কিংবা পরশু যে কোনো একটা দিন পোস্ট হবে, তখন আপনারা অবশ্যই দেখবেন। দেখে আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে? আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা পেলেই তো আমরা একটু এগোতে পারবো। এখানে কোনো পয়সা কড়ির ব্যাপার না, শুধুমাত্র ভালোবাসার খাতিরেই আমার লাইভে আসা, ভালোবাসার খাতিরেই আমার কবিতার মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছে যাওয়া এবং বার্তা যাতে আমি ছড়িয়ে দিতে পারি কবিতার মধ্য দিয়ে কিছু ভালো বার্তা, সেই জন্যই আমার এই কাজগুলি করা। এবং আশা করি আরো অনেকে আমার মতো লাইভ করছেন বা করবেন আগামী দিনে। সবটা নিয়েই আমাদের পথ চলা, এভাবেই পথ চলতে হবে। সবকিছুর মধ্যে থেকে নিজেকে ভালো রাখতে হবে এবং নিজে সুস্থ থাকলে আশা করি আমরা সুস্থ মানসিকতার হাত ধরে সুস্থ মানসিক অবস্থার মধ্যে দিয়ে থেকে আমরা কাউকে না কাউকে তো ভালো করতে পারি এই বার্তাটুকু পৌঁছে দিয়ে, তাই তো? আর তো কিছু নেই আমাদের, এতটুকুই তো করতে পারি। একটুখানি পড়াশুনো, একটুখানি লেখালেখি, একটুখানি অভিনয়, একটুখানি আঁকা, একটুখানি সুরের আলিঙ্গনে থাকা, সবটা নিয়েই আমাদের ভালো থাকা। আজকে পড়লাম শ্রীজাতর কবিতা, আজকে পড়লাম ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের কবিতা। সবাই তোমরা ভালো থেকো। আমি সবাইকে একটা কথাই বলতে পারি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা প্রত্যেকে সৃজনে থেকো, প্রত্যেকে ভালো ভালো কাজ করো। তোমরা ভালো কাজ করলে আমরা আনন্দিত হই, আমি কিছু শিখতে পারি। যেমন আমি ওয়েব সিরিজও দেখছি, তেমন ভাবেই বলতে পারি কবিতাও পড়ছি, আর তার সঙ্গে ভালো ভালো গানও শুনছি, কিছু লেখা পড়ছি। সবটা নিয়েই দৈনন্দিন জীবন কাটানো। সবাই ভালো থেকো। আর কি বা বলতে পারি বলো? এভাবেই একটু ভালো থাকা। সাথে থেকো বন্ধুরা। আবারও দেখা হবে 49তম পর্বে। 48তম পর্বের সমাপ্তি ঘটল, 49তম পর্বে দেখা হবে। হয়তো বুধবার আসতে পারি, ঠিক আছে? বুধবার দিন হয়তো আসতে পারি। দেখা হবে বন্ধুরা, ভালো থেকো। টাটা। ভালো থেকো।